সেদিন ছিল আমাদের বিয়ের 3 ইয়ার্স অ্যানিভার্সারির দিন, আর আমার ডিউ ডেটে 5 দিন বাকি ছিল যখন আমার ভোরবেলা ব্যথা শুরু হয় পেটে। আমরা তো শুরুতে বুঝতে পারিনি যে লেবার পেন স্টার্ট হয়েছে, তো বেশ কিছুক্ষণই ছিল ব্যথাতে। ভোর 4টের কাছাকাছি আমরা হসপিটাল গেলাম, কিন্তু ডায়ালেশন শুরু হয়নি বলে আমাদের বাড়ি চলে আসতে হয়। আর তারপর সেই দিনটি আমাদের কাটে অনেক কষ্টের মধ্যে। আবার কখন হসপিটাল যাব সেই সব ভেবে সারাদিন কেটে গেল। আবার সন্ধ্যাবেলা গেলাম হসপিটাল। তখন আমরা জানতাম না যে এবার গেলে ওরা অ্যাডমিট করে নেবে না বাড়ি ফিরে আসতে বলবে। হ্যালো অ্যান্ড ওয়েলকাম আমার চ্যানেলে। আমি অঙ্কিতা, আর আমি রিসেন্টলি মা হয়েছি ইউএসএতে। এই ভিডিওতে শেয়ার করি আমাদের বেবি বার্থডে সময়ের হসপিটালের এক্সপিরিয়েন্স কেমন ছিল, ন্যাচারাল ডেলিভারির এক্সপিরিয়েন্স, আর হসপিটালে কেমন ছিল আমাদের বেবি হওয়ার পর সময়টি। আসুন শুরু করা যাক। ইউএসের অ্যারিজোনা স্টেটে আমাদের কেটে যাচ্ছিল দিনগুলি বেশ ভালোভাবে, আর এই মধ্যেই জানতে পারলাম যে আমি প্রেগনেন্ট। পুরো প্রেগনেন্সিতে আমরা শুধু দুজন থাকবো এটা কনফার্ম হয়ে গেছিল। যখন আমার মা বাবার ভিসা পেতে অনেক টাইম লাগবে দেখলাম। এর মধ্যে আমার প্রেগনেন্সির দিনগুলি কেমন ছিল তা আগের ভিডিওতে শেয়ার করেছিলাম, সেটি চাইলে দেখে নিতে পারেন। তবে এই সব কিছু খুব নর্মালভাবে কেটে গেলেও মনের মধ্যে অনেক চিন্তা ছিল ডেলিভারির সময় নিয়ে। বিশেষ করে নিজের মা বাবা আর অন্য সবার থেকে এত দূরে থেকে এই দিনটির কথা ভেবে বেশ ভয় লাগতো। লেবার পেন তো খুব কষ্ট হয় সবাই শুনেছে, কিন্তু ঠিক কেমন কষ্ট সেটা তো যারা করেছে তারাই বলতে পারবে। আমি এই সময় শুধু ভরসা দিয়েছি যে সব ঠিক থাকবে। আর আমার সবচেয়ে বেশি চিন্তা ছিল লেবার পেনের সময় ওকে হসপিটাল নিয়ে যাওয়া নিয়ে। এই দিন নিয়ে অনেক আগে থেকেই ভেবেছিলাম, তাই গাড়িতে একটি ব্যাগ অলরেডি রেখে দিয়েছিলাম যার মধ্যে হসপিটালে লাগতে পারে সেই জিনিস রাখা ছিল আমাদের সঙ্গে। আমাদের কারের ব্যাক সিটে একটা কভারও দিয়ে রেখেছিলাম যাতে যদি ওয়াটার ব্রেক হয় গাড়িতে কোনো ড্যামেজ সেরকম না হয়। তবে এক এক করে দিন পেরোলেও লেবার পেন শুরু হচ্ছিল না বলে একটু চিন্তাতেই ছিলাম আমি। এর মধ্যেই এলো আমাদের বিয়ের 3rd অ্যানিভার্সারি। বিশেষ কোনো প্ল্যান যদিও ছিল না আমাদের এই দিনের জন্য, তবে সেই দিনের ভোরেই শুরু হলো আমার পেন। আমার যখন রাত 3টায় ঘুম ভাঙলো তখন ও বললো যে ওর অলরেডি প্রায় 1 ঘন্টা ধরে ব্যথা হচ্ছে। তারপর আমরা আরো কিছুক্ষণ ওয়েট করলাম, আর দেখলাম যখন যে ব্যথা কমছে না তখন আমরা ডিসাইড করলাম যে এবার হসপিটাল যাওয়া উচিত। ভোর রাতে রাস্তাঘাট ছিল একদম ফাঁকা, তাই কোনো অসুবিধা হয়নি আমাদের হসপিটাল পৌঁছতে। সেখানে ওই সময়ও নার্সরা ছিল। আবার ইন্স্যুরেন্স কার্ড নেওয়া হলো আর কিছু ডকুমেন্টসে সাইন করিয়ে আমাকে একটি রুমে নেওয়া হলো। এখানে দেখলাম বেবির ডেলিভারিতে কিন্তু মাই মেন, আমি শুধু ছিলাম সেখানে, কিন্তু আমার কোনো রোলই ছিল না অ্যাকচুয়ালি। আমাকে কোথাও সাইনও করতে হয়নি, কোনো কিছুতে আমাকে কোশ্চেনও করা হয়নি। মেন মাকেই সবকিছু জিজ্ঞেস করা হচ্ছিল বা সব ডিটেলস নেওয়া হচ্ছিল। ওখানে অ্যাডমিট করে বেবির হার্টবিট ও কন্ট্রাকশনের ফ্রিকোয়েন্সি চেক করা হলো, কিন্তু 2 ঘন্টা পরেও ডায়ালেশন শুরু হয়নি বলল। যেহেতু ডায়ালেশন হতে অনেক সময় লাগে তাই আমাদের বাড়ি গিয়ে রেস্ট নিতে বলা হলো। বাড়ি এইভাবে ফেরত আসতে হবে সেটা ভালো লাগেনি একদম, কারণ আবার কখন যাব কি করব সেই সব ভাবনা একটি ছিল। ওরা কিছু কাগজ দিল কি করা উচিত সেই সব নিয়ে, আর বলল যখন পেন অনেক বেড়ে যাবে তখন ফেরত আসতে। তারপর সেই দিনটি আমার কেটেছিল অনেক কষ্টে। কখন কিভাবে সময় পেরিয়ে গিয়েছিল কিছুই বুঝতে পারিনি। ও কিছু খাচ্ছিল না তখন, আমার তো একটু চিন্তা হচ্ছিল যে বেবি কি করে খাবার পাবে, তাই একটু জোর করেছিলাম খাওয়ার জন্য। এইরকম টাইমে বেশ খারাপই লাগে যে একজন মানুষ কষ্ট পাচ্ছে আমি দেখতে পাচ্ছি, কিন্তু আমার কিছু করার নেই। আমি তাকে এইভাবে দেখছি সারাদিন ধরে, তো আমি চাইছিলাম যেন এই পুরো জিনিসটা তাড়াতাড়ি শেষ হয়ে যায়। আবার এই সময় কোনো মানুষের সঙ্গে ছিল না, তাই সেটাও একটা ছিল যে আমি আমার ফিলিংস গুলো কোনো শেয়ার করতে পারছিলাম না কারোর সঙ্গে। দেশে তখন আবার গভীর রাত, তাই কাউকে কল করা যাচ্ছিল না।
দুপুর নাগাদ আমার হাজবেন্ড একবার নার্সকে কল করে। সে জানায় আমরা গেলে তারা আমাকে চেক করে নেবে, কিন্তু ডাইলেশন যদি শুরু না হয় আবার ফেরত পাঠাতে পারে। তাই আমরা আবার ওয়েট করলাম। বিকেল থেকে যখন সন্ধ্যা হয়ে গেল প্রায়, ওর ব্যথা কিন্তু তখন অনেকটাই বেড়ে গিয়েছিল। তখন মনে হলো যে এইবার যদি আমরা না যাই, এখন সারা রাত কীভাবে কাটবে তার কোনো ঠিক নেই। তাই যদি আবার ফেরত পাঠিয়ে দেয় তো পাঠাক, কিন্তু এবার আমাদের আরেকবার হসপিটালে যাওয়া উচিত। তাই বিকেল 5:30 6টার দিকে আমরা আবার হসপিটালে যাবো বলে ডিসাইড করলাম। সন্ধেবেলার দিকে আমরা গেলে ওরা জানায় যে আমার 3 সেন্টিমিটার ডাইলেশন হয়েছে। তখন আমাদের জানানো হলো যে কিছুক্ষণের মধ্যেই এপিডিউরাল দেওয়া হবে। এটি সেই জিনিস যা দেওয়ার ফলে এই দেশে এত নর্মাল ডেলিভারি করা সম্ভব হয়। এটি দেওয়ার পরে ব্যথার ফিল আর খুব একটা হয় না। তো এরপর তো আমাদের লেবার রুমে নিয়ে যাওয়া হলো। রুমটি বেশ বড় ছিল, বড় একটা হোটেল রুমের মতো। একটা সোফাও ছিল ভালো, যেখানে আমি থাকবো রাত্রে। আর আপনারা হয়তো জানেন যে ইউএসএতে বা অন্যান্য অনেক দেশে ডেলিভারির সময় বাবাকে সঙ্গে থাকতে দেওয়া হয়। তাই আমি ডিসাইড করলাম যে আমি সঙ্গেই থাকবো। তাই আমি প্রায় সব সময়টাই ছিলাম। শুধু ওকে যখন এপিডুরাল দেওয়া হলো, ওর তখন ব্যথাটা অনেকটা কমে গেল। আর তখন আমার জানানো হলো যে বেশ কিছুক্ষণ সময় লেগে যাবে ডেলিভারি হতে। তো তখন রাত্রে প্রায় 10:30 বাজছে। তখন আমি ডিসাইড করলাম যে আমি একটু ডিনার করে আসি। এপিডিউরাল দেওয়ার পরে ব্যথা কমে গিয়েছিল অনেকটাই। এরপর শুধু আমার পেটে একটি যন্ত্র দিয়ে শুধু ছিল বেবির হার্টবিট চেক করা আর কন্ট্রাকশনস দেখা সারা রাত। এই সময় পর্যন্ত কোনো ডক্টর আমাকে দেখতে আসেননি, তবে একজন নার্স সঙ্গে ছিলেন, যে রাত 2টো নাগাদ চেঞ্জ হয়েছিলেন। তবে আমরা জেনে গিয়েছিলাম অনেক আগেই যে আমাদের অ্যানিভার্সিটিতে আমাদের বেবি হবে না। এরপর সকাল 9:30 নাগাদ যখন 10 সেন্টিমিটার ডাইলেশন কমপ্লিট হলো, তখন ডক্টর এলেন এবং আমার পজিশনে আরও কিছু চেঞ্জ করতে বললেন। আর কিছু সময়ের মধ্যে আমার বেবির জন্ম হলো। আর এই মুহূর্তটি ছিল এক ইউনিক ফিলিং। সেই সময় বেবির কেয়ার নেওয়ার জন্য এসেছিলেন আরও বেশ কিছু নার্স ও ডক্টর। এরপর বেবি ঘুমিয়ে পড়লে কিছুক্ষণ পরে আমাদের খাবার দেওয়া হলো। এখানকার পেশেন্টের খাবার কিন্তু হসপিটালের বিলের সঙ্গেই অ্যাড করা থাকে, কিন্তু আমার খাবারটা অ্যাড করা ছিল না। তো আমাকে নিজেকে আমার খাবারের ব্যবস্থা করতে হতো। তো হসপিটালে দেখলাম মাত্র $8 দিলেই বেশ ভালো খাবার পাওয়া যাচ্ছিল। আর সেই খাবারগুলি কিন্তু বেশ হেল্প করেছে। অ্যাকচুয়ালি বেশ ভালো পরিমাণে খাবার দিচ্ছিল, এমনকি কিছু খাবার রয়েও যেত পরে আমরা যেগুলো আবার খেতাম। কিন্তু এরপর আমাদের ট্রান্সফার করা হলো অন্য একটি রুমে, কারণ লেবার রুম অন্য কারো দরকার হবে। অন্য রুমটি ছিল কিন্তু ছোট আগের থেকে, তবে এটি ছিল বেশ একটি হোটেল রুমের মতো। আমার হাজবেন্ডের জন্য ছিল একটি সোফা। আমাদের বেবি ছিল আমাদের সঙ্গে। বেবির জন্ম হওয়ার পরে 48 ঘন্টা আমাদের থাকা যেত। এর মধ্যে হসপিটাল থেকে দেওয়া ফর্মুলা মিল্ক খাওয়ানো হলো বেবিকে বেশিরভাগ সময়। এছাড়া এখানকার স্টাফ এসে ব্রেস্ট ফিডিং করানোর টেকনিক ও বেবিকে বার্পিং করানোর টেকনিক, এমনকি স্নান করানোর সবটাই দেখিয়ে দিলেন। সেইখানেই আমরা তৈরি হলাম আগামী দিনগুলির জন্য, যেখানে শুধু আমাদের দুজনকেই বেবির সব দেখাশোনা করতে হতো। তাই রাত্রে উঠিয়ে বেবিকে ফিডিং করানো থেকে শুরু করে ঘুম পাড়ানো সবটাই আমরা করালাম দুজনে। আর নার্সদের থেকে জেনে নেওয়ার চেষ্টা করলাম কিভাবে কি করতে হবে। এর মধ্যে ডক্টর এসে আমাকে পেন কিলার কন্টিনিউ করতে বলেন। তবে $8 খাওয়াগুলি ছিল বেশ ভালোই এখানে, সেই নিয়ে কোনো কমপ্লেন ছিল না। এছাড়া নার্সরাও ছিল বেশ ভালো, আমাদের খাওয়ার জল পর্যন্ত তারাই এনে দিয়েছিল। দেখলাম এই হসপিটালে অনেক নার্স এবং স্টাফরাও চাকরি করেন, তাই কোনো নার্সকে অনেক বেশি কাজ করতে হয় না। কয়েক ঘন্টা পরে নার্স চেঞ্জ হয়ে যেত। হসপিটালে থাকাকালীন বেবির হেয়ারিং টেস্ট এবং কিছু ব্লাড টেস্ট সব কিছুই হয়েছিল, এবং এরই মধ্যে 48 ঘন্টা শেষ হয়ে আসছিল। আর বেবিকে এবার ছিল বাড়ি নিয়ে যাওয়ার পালা।
আমাদের কার্ডশিটটাই নিয়ে আসতে হলো, যা আমরা আগেই কিনেছিলাম। বেবি এই কার্ডশিটে কেমন থাকে সেটির মেডিকেল টেস্ট হয়েছিল হসপিটালে। আমাদের বেবিকে এরপর কার্ডশিটে রাখতে বলা হলো, আর একজন নার্স এসে আমাদের কার পর্যন্ত ছেড়ে দিলেন আর দেখে নিলেন আমরা বেবিকে সঠিকভাবে নিয়ে যাচ্ছি কিনা। আর এরপর শুরু হলো আমাদের নতুন এক জীবন। তো এই ছিল আমাদের হসপিটালের এক্সপিরিয়েন্স ইউএসএতে। পরে আমরা আমাদের ইন্স্যুরেন্সে পোর্টালে এই হসপিটালের খরচ দেখলাম, যা ছিল বেশ অনেকটাই। বেবির জন্য খরচ থেকে শুরু করে ডক্টরের চার্জ সবই বেশ কয়েক হাজার ডলারের হয়েছে দেখলাম। তবে ইন্স্যুরেন্স থেকে দেওয়া হয় এগুলি। তো এই ছিল এই ভিডিওটি, আশা করব আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তো লাইক দিন, আর আমাদের মেয়েকে নিয়ে আমাদের দিন কেমন কাটছে দেখতে চোখ রাখুন আমাদের চ্যানেলে। তাই সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের কোনো ভিডিওতে। বাই ফর নাও।